সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাউদ আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে আরও একটি সৃজনশীল কোশ্চেনের সমাধান নিয়ে, যেটা হচ্ছে যশোর বোর্ড 2025 সালে আসা একটা কোশ্চেন। এখানে আমরা প্রথমে উদ্দীপকে লক্ষ্য করতে পারছি এ বি সি ডি চারটা বিন্দুর কথা বলা হয়েছে। এই চারটা বিন্দু আবার হচ্ছে কি বলতো, চতুর্ভুজের চারটা শীর্ষবিন্দু, এটাও বলে দিয়েছে। তো সৌজন্য সাপেক্ষে আমরা উদ্দীপকটা পড়ে ফেললাম। এখন কিন্তু আমরা সরাসরি চলে যাব আমাদের ক নম্বর কোশ্চেনটাতে। তো ক নম্বর কোশ্চেন যেটা বলছে যে এ বিন্দুগামী ও 5 ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ নির্ণয় করো। মানে এমন একটা সরলরেখা যেটা হচ্ছে তোমার এই যে দেখো, এই যে এ বিন্দু দিয়ে যায়, এই যে এ বিন্দু, এই যে এটা দিয়ে যায়, এই বিন্দুটা হচ্ছে কত বলতো, -4,4। ওকে, বিন্দুগামী মানে হচ্ছে এই বিন্দু দিয়ে যাচ্ছে, ঠিক আছে। কোন একটা বাস ঢাকাগামী মানে ঢাকা দিয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে যে দেখো তোমার হচ্ছে এটা এই বিন্দুগামী এবং যার ঢালকে আমরা জানি যে m আমরা কত 4 লিখতে পারি, কারণ 4 না 5, m 5 লিখতে হবে। আর আমরা জানি যে তোমার হচ্ছে ঢালকে কিন্তু যে m দ্বারা প্রকাশ করা হয়। ওকে, ঢালকে m দ্বারা প্রকাশ করা হয়। আবার একটু লিখে ফেলবো, এই যে দেখো, কোনো সমস্যা, এটা a বিন্দু আর এটা হবে হচ্ছে তোমার m কত হবে বলো তো, 5। আশা করি এতটুকু আমরা হচ্ছে বুঝতে পেরেছি। এখন আমরা দেখব যে যদি আমাদের এরকম একটা বিন্দু আর একটা ঢাল দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সরলরেখার সমীকরণটা কীভাবে বের করি। আচ্ছা, সেক্ষেত্রে আমার সরলরেখার সমীকরণ বের করার সূত্র কিন্তু খুব সহজ, y - y1, y1 কিন্তু g1 না, y1 m x - x1। তাহলে সেক্ষেত্রে এই যে x1 y1 হবে হচ্ছে কি বলতো, যে কোনো একটা বিন্দু, এটা হচ্ছে যেমন এইটা হবে x1, এটা হবে y1, ঠিক আছে। আর m কি হবে বলতো, m হচ্ছে যে ঢাল 5। তাহলে সেক্ষেত্রে অনুপাতে আমি যদি মানগুলো বসাই দিই তাহলে কিন্তু কাজ শেষ। আর এখানে কিন্তু x মানে x অক্ষ, y মানে y অক্ষ, সেই জন্য x আর y কিন্তু চলক আকারেই থাকবে। এটাকে কিন্তু কোনো মান বসানো এখন আপাতত যাবে না, আমরা কিন্তু x আর y চলক আকারেই থাকবে। তো y1 কত হচ্ছে বলতো, 4, আর এখানে m x - x1, তাহলে x - -4, এটা কিন্তু -4। তাহলে x -4 যদি হয়, তাহলে মাইনাসে কী হয়ে যাবে বলো তো, +4, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এম এর মান তো এখানে বসানো হয়ে যেত, আমি হচ্ছে এম এর মানটা কেন বসালাম না, এম এর মান কত দেওয়া আছে বলতো, ওহো একটু বড় হয়ে গেল। যাই হোক, তোমার হচ্ছে এম এর মানটা যে 5 দেওয়া আছে, কিন্তু এই যে এম এর মান 5, এই দেখো 5 ঢাল বিশিষ্ট। তাহলে সেই ক্ষেত্রে এই যে দেখো এম এর মান 5 বসাই দিছি। এরপরে অঙ্কের পর্যায়ে এসে আমরা তো করতে পারি, সেটা হচ্ছে কি বলো তো, এই যে দেখো তোমার হচ্ছে 5 গুণ করে দিলাম, যে y - 4 তোমার হচ্ছে 5x প্লাস তোমার হচ্ছে 5 × 4 হবে কত বলো তো, 20। এরপরে কি করা যেতে পারে, সেটা হচ্ছে যে দেখো এখান থেকে এটাও একটু মুছে দিলাম, এটা এখানে এইভাবেই করে ফেলা যাবে, এই জন্য আলাদা আমাদের হচ্ছে নোটসের দরকার হবে না। ওকে, তো সেই ক্ষেত্রে দেখো সবগুলোকে একপাশে নিয়ে চলে যায় y এর মানগুলো, কারণ আমরা x এর মানটাকে সবসময় ধনাত্মক রাখবো। তো সেই জন্য y ঋণাত্মক হয়ে যাক, সমস্যা নেই। 5x + 20, এটার পাশে চলে গেলে -y + 4, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে দেখো তোমার হচ্ছে 0 এটা মানেই হচ্ছে কি বলতো, এটা 0, যে লাও হেই কদু। ওকে, তাহলে সেই ক্ষেত্রে 0 দেওয়া ছিল, আমি এখন এইটা 0 লিখতে চাচ্ছি, যেটাকে একটু সাজিয়ে, যে 5x তারপরে হচ্ছে -y, চলকগুলো এক পাশে লেখো, আর হচ্ছে 20 + 4 কত হবে বলতো, +24 0, এটাই হবে হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর, ঠিক আছে। সরলরেখার সমীকরণ কিন্তু চলে আসছে। আশা করি তোমার হচ্ছে ক নম্বরটা বুঝতে পেরেছো। এখন সরাসরি চলে যাবো আমরা খ নম্বর কোশ্চেনতে। তো খ নম্বর কোশ্চেনতে একটু ইউনিক ওয়েতে বলছে যে এতদিন আমরা হচ্ছে যতগুলো মোটামুটি সলভ করছি সবগুলো জায়গায় বেশিরভাগ দিচ্ছি সামান্তরিক, আয়ত, রম্বস, বর্গ, এমনই কিছু একটা হয়েছে। বাট এখানে আবার বলে দিচ্ছে কি বলতো, দেখাও যে এবিসিডি ট্রাপিজিয়াম বলছে। আচ্ছা, ট্রাপিজিয়াম কীভাবে হচ্ছে আমি প্রমাণ করব, আগে ট্রাপিজিয়াম সম্পর্কে একটু তথ্য জেনে নিই। ট্রাপিজিয়াম হচ্ছে কি বলতো, এই যে দেখো তোমার ট্রাপিজিয়ামের ক্ষেত্রে ব্যাপারটা এই যে ধরো তোমার এটা ট্রাপিজিয়াম, ধরো ট্রাপিজিয়ামটা হচ্ছে তোমার এমন কোয়ালিটির হয়, ট্রাপিজিয়ামের কোনো বাহুই সমান না, এইটা একটা, এটা আরেকটা, এটা ধরো আরেকটা, এটা হচ্ছে আবার আরেকটা। ওকে, তাহলে ট্রাপিজিয়ামের কোনো বাহুই কি হয় বলো তো, সমান হয় না, ঠিক আছে। এটা গেল তোমার হচ্ছে প্রথম ফ্যাক্ট। কিন্তু এদের হচ্ছে বিপরীত বাহুগুলা কি হয় বলো তো, সমান্তরাল হয়। বিপরীত বাহুগুলা কি হয়, সমান্তরাল হয়। ওকে, তাহলে সেই ক্ষেত্রে সমান্তরাল, এই যে ভাইয়া সমান্তরাল কথাটা আসলো, ট্রাপিজিয়ামের বিপরীত বাহুগুলা কি হয় বলো তো, সমান্তরাল হয়। তার মানে এটা যদি তোমার হচ্ছে এ বি, এটা যদি সিডি হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হয় বলো তো, এ বি সমান্তরাল সাইনে, যে উল্টা ইজিকোস্টুর মতন, এ বি সমান্তরাল সিডি, ঠিক আছে। তাহলে বিপরীত বাহুগুলো কী হবে বলতো, সমান্তরাল হবে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এটা প্রমাণ করতে পারি যে প্রথমে বাহুগুলো বের করতে হবে, তো বাহুগুলো একটাও সমান আসবে না, আর হচ্ছে তোমার দুইটা বাহু
যে কোনো দুইটা বাহু হবে কি বলতো সমান্তরাল হয়ে যাবে। এখন ভাই যখনই কথা আসবে সমান্তরালের, ভাই সমান্তরালের সাথে আসলে একটা না আরও অনেকগুলো ওয়ার্ড আছে, সেটা হচ্ছে কি সমান্তরাল, তারপরে হচ্ছে কোণ, তারপরে হচ্ছে তোমার কি বলতো সমরেখ, আর হচ্ছে লম্ব। এই চারটা ওয়ার্ডের একটা ওয়ার্ডও যদি আমার চোখের সামনে চলে আসে তাহলে সেক্ষেত্রে আমরা ধরেই নিব যে এটার উত্তর কোথায় আছে বলতো, ওই সরলরেখার ঢালে। ঠিক আছে, এটার উত্তর আছে হচ্ছে ওই সরলরেখার ঢালে। হ্যাঁ, এই সরলরেখাটা ঢাল ঢাল ঢাল, এই যে ঢাল। ওকে, তাহলে বুঝো কিন্তু এটা হলো তোমার ঢালে আছে এদের উত্তর। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমার সরলরেখার ঢালটা বের করতে হবে এক এক করে। আমি যদি ঢাল বের করার আগে আমরা হচ্ছে আগে বিন্দুগুলো একটু তোমার হচ্ছে ছক্কা গজে স্থাপন করে নিব, তাহলে সেক্ষেত্রে আমরা বিপরীত বাহুগুলো সম্পর্কে একদম ক্লিয়ার স্পষ্ট ধারণা পাবো। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এটা আমরা হচ্ছে এখানে রেখে দিলাম। তো দেখো আমরা এখান থেকে একটা গ্রাফ পেপার সিলেক্ট করে নেই। আমরা হচ্ছে এই যে তোমার হচ্ছে এটা আমাদের গ্রাফ, এই গ্রাফে এখন আমি বিন্দুগুলো স্থাপন করবো। এটা আমার হচ্ছে গর্জনও নর্মালি লাগে, চতুর্ভুজ বললেই আসলে বিন্দুগুলা আমার হচ্ছে এখানে স্থাপন করে নেওয়া সব থেকে বেটার। তো তোমরা হচ্ছে এখানেও করতে পারো, বা কেউ যদি চায় যে ভাই আমার সময় নেই আর আমার যেহেতু আলাদাভাবে বলে দেওয়া নাই ছবি আঁকানোর জন্য বা চিত্র অঙ্কনের জন্য, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে খাতায় হলেও খাতায় জাস্ট চতুর্ভাগ এঁকে তোমার হচ্ছে বিন্দুগুলা বসাই দেবো, দ্যাটস ইট। এতটুকু করলেও হবে যদি সময় যদি না থাকে। ওকে, আর থাকলে এভাবে সুন্দর করে একটু এঁকে নিও, স্যারও খুশি তুমিও খুশি। ঠিক আছে, আচ্ছা, তো এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন আমি বিন্দুগুলো বসাবো। কি কি বিন্দু দেওয়া আছে? এ দেওয়া আছে হচ্ছে -4,4, তার মানে এক্স এর মান ঋণাত্মক কোন দিকে, যে বাম দিকে, বাম দিকে। ঠিক আছে, 1 2 3 4, আর ওয়াই এর মান পজিটিভ কোন দিকে, ধনাত্মক মান উপরের দিকে, তাই না? তাহলে হচ্ছে 1 2 3 4, তাহলে সেক্ষেত্রে এটা হবে হচ্ছে আমার এই বিন্দু। এই বিন্দু কত? -4,4। ঠিক আছে, তারপরে আরেকটা বিন্দু আছে, কি বিন্দু? বি 6,4, বি 6,4, তাহলে হচ্ছে এদিকে 6 ঘর যাব, 1 2 3 4 5 6, উপরের দিকে যাব 1 2 3 4, এই যে এখানে 6, এখানে তো 6, এই যে এখানে হচ্ছে 1 2 3 4। ওকে, ঠিক আছে, তাহলে এটা হলো আমার বি বিন্দু। বি বিন্দু হচ্ছে 6,4। তারপরে হচ্ছে তোমার সি বিন্দু হচ্ছে আমার 6,-7, 6,-7, তার মানে হচ্ছে এইদিকেই 6 আর হচ্ছে -7 অবশ্যই নিচের দিকে, তাই না? তাহলে এই যে তোমার ওয়াইয়ের ঋণাত্মক মানগুলো কি হয়? নিচে হয় না? তাহলে নিচে কয় ঘর যাবো? 7 ঘর যাবো, 1 2 3 4 5 6 7। তাহলে হচ্ছে এটা হবে কি বলতো? সি তোমার হচ্ছে 6,-7। ওকে, এরপরটাও আশা করি তোমার হচ্ছে -7 টাইপের কিছু আছে, ওই যে 4-7। এই দেখো এক্স অক্ষ, এই যে এক্স অক্ষের তোমার হচ্ছে 4-7, তাহলে কত? 1 2 3 4, 1 2 3 4 5 6 7। ঠিক আছে, তাহলে এতটুকু আমরা হচ্ছে আশা করি পারবো, এটা কোনো বড় কথা না। ঠিক আছে, এরপরে দেখো এটা কিন্তু মোটামুটি ট্রাপিজিয়ামই হয়েছে। এই যে দেখো ট্রাপিজিয়াম, এই যে দেখো এই যে একটা বাহু মিলিত হলো, এটা আসলে একটু এরকম করে দেওয়া দরকার ছিল, আচ্ছা যাই হোক সমস্যা নেই। এই যে দেখো তোমার হচ্ছে আরেকটা, এই যে আরেকটা, তারপরে এই যে আরেকটা, এই যে এমন কোয়ালিটি দেখতে হবে আমার হচ্ছে ট্রাপিজিয়ামটা। ঠিক আছে, যে ট্রাপিজিয়ামের একটা বাহু সমান না, দেখেই বলে দেওয়া যাচ্ছে যে আসলে যে এ বিটা, হ্যাঁ এই এ বিটা, এটা একটু মুছে একটু সমান করে দিই তাহলে একটু ভালো দেখা যাবে। ওই যে দেখো তোমার হচ্ছে যে এই এ বিটা আর সিডিটা দেখেই মনে হচ্ছে এ বি আর সিডিটাই তোমার সমান্তরাল হওয়ার হ্যাঁ প্রবল দাবিদার। ঠিক আছে, সমান্তরাল। ওকে, তাহলে সেক্ষেত্রে আর হচ্ছে প্রথমে আমাদের বাহু দৈর্ঘ্যগুলো বের করতে হবে। বাহুর দৈর্ঘ্যগুলো এক এক করে বের করে দেখব যে আসলে এগুলো সমান আসতেছে কিনা। এখন বাহুর দৈর্ঘ্য কীভাবে বের করবো? এই দেখো এই যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বই কিন্তু হবে তোমার হচ্ছে বাহুর দৈর্ঘ্য। যেমন হচ্ছে এ বিন্দু, এই যে দেখো তোমার হচ্ছে এ বিন্দু এবং হচ্ছে বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কীভাবে বের করি আমরা? এই যে দেখো তোমার হচ্ছে এখন ছক্কা গজের কাজ শেষ, আমরা হচ্ছে একটু ব্যাকগ্রাউন্ড সাদা নিয়ে নিব। এই যে দেখো, ওকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি বলতো এ বি। ওকে, এ বি ধরো দূরত্বটা বের করতে যাচ্ছি। দূরত্ব নির্ণয় সূত্র হচ্ছে কি বলতো? x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে x2 - x1 মানে হচ্ছে কি হয় বলতো? এই যে এটাকে আমি ধরে নিচ্ছি x1, এটাকে ধরে নিচ্ছি y1, এটাকে x2, এটাকে y2। এই অনুপাতে যদি আমি মানগুলো বসাই দিই, x2 - x1 হবে কি তোমার হচ্ছে 6, তারপরে হচ্ছে 6-এর পরে -4, সূত্রে মাইনাস তো হবেই, তারপরে কি স্থানাঙ্কের মাইনাস হবে না? লাইন আর একটা করবো দরকার,
দরকার হয় আরেকটা করব, তারপরেও ভুল হতে দিব না। এই যে দেখো তোমার হচ্ছে -4 লিখলাম। কারণ কেন ভাই ফার্স্ট ব্র্যাকেটটা লিখলাম, কারণ পাশাপাশি তো দুইটা চিহ্ন বসে না কখনো একসাথে, এখানে অবশ্যই একটা ব্র্যাকেট ইউজ করতে হবে। আর হচ্ছে এখানে স্থানাঙ্কের মাইনাস আছে বলে আমরা সূত্রের মাইনাস দিব না, বা সূত্রের মাইনাস আছে বলে স্থানাঙ্কের মাইনাস দিব না, ব্যাপারটা কিন্তু মোটেও এমন না। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এটা স্কোয়ার, আর এটা হবে হচ্ছে y2 - y1, 4 - 4, তাই তো 4 - 4 স্কোয়ার। ঠিক আছে, তাহলে 4 - 4 করলে তো 0ই হয়, আর 6 - প্লাস, তাহলে সেই ক্ষেত্রে এটা কত হয় বলো তো, 6 + 4 10, 10 স্কোয়ার রুটে ধরো, স্কোয়ার রুটে কাটাকাটি করে দিলাম, তাহলে কাটাকাটি হলে হবে কত বলো তো, তোমার হচ্ছে 10, এত একক। অবশ্যই একক লিখতে হবে, দূরত্বের ক্ষেত্রে অবশ্যই একক লিখতে হবে, আর ক্ষেত্রফলের ক্ষেত্রে অবশ্যই বর্গ একক দিতে হবে। এখন কথা হচ্ছে ভাইয়া, আমি তোমার হচ্ছে এবি পাইলাম, ঠিক একই রকমভাবে আমরা হচ্ছে বাকি বাহুর মানগুলো বের করে ফেলবো। তো দেখি আমাদের বাকি বাহুর মানগুলো হচ্ছে, এখান থেকে আমরা যদি দেখি, এই যে দেখো এবি আসছে 10 একক, সেম সূত্র অ্যাপ্লাই করে দেখো প্রথমে হচ্ছে এক্সের পার্থক্যটা হোল স্কোয়ার প্লাস ওয়াই এর পার্থক্যটা, ওয়াই যে দুইটা ওয়াই আছে সেই ওয়াইয়ের পার্থক্য বর্গ, আর উপরে একটা রুট, পুরোটার উপরে একটা রুট। এই সূত্র অ্যাপ্লাই করলে এই দেখো আমরা হচ্ছে এবি পাইছি, বিসি পাইছি, সিডি পাইছি, ডিও পাইছি। দেখলাম একটাও সমান না, কেউ কারোর সাথে মিলতেছে না। ঠিক আছে, তো শুধুমাত্র এতটুকু গেলে তো হবে না, এখন আমাদের হচ্ছে কি বলতো, সমান্তরালে প্রমাণ করতে হবে। তো আপনি একটু আগেই বললেন ভাইয়া যে সমান্তরাল যদি আমাদের প্রুফ করতে হয়, তাহলে সেক্ষেত্রে এদের উত্তর আছে আসলে ঢালে। ঠিক আছে, কোথায় আছে বলতো, ঢালে আছে। তাহলে ঢালটা যদি আমি বের করি, তাহলে কি আমার হচ্ছে সমান্তরালের কিছু একটা হবে? হ্যাঁ, অবশ্যই হবে ভাইয়া। সেই সমান্তরালের যে কথাটা হবে সেটা হচ্ছে যে যদি দুইটা সরলরেখা একে অপরের সমান্তরাল হয়, তাহলে তাদের ঢাল দ্বয় সমান হয়। ঢালও কি হয় বলতো, সমান হয়। ঠিক আছে, তাহলে এ থেকে বি এর ঢাল যা, সি থেকে ডি এর ঢালও তাই হবে যদি সমান্তরাল আসলেই হয়। যদি সমান্তরাল হয় তাহলে কিন্তু ঢাল দ্বয় কী হয় বলতো, সমান হবে। ঠিক আছে, আশা করি তোমরা হচ্ছে এটা বুঝতে পেরেছ। তাহলে আমরা একটু দেখি, তোমার হচ্ছে আমাদের ওখানে ঢালগুলো কি ছিল, ঢাল সমান আছে, এখানে একটু ঢাল বুঝো। তোমার হচ্ছে যদি সমান্তরাল হলে এম এ বি আর যদি এম সি ডি যদি সমান হয়, হ্যাঁ, ঢালটা যদি সমান হয়, ঢালকে এম দ্বারা প্রকাশ করি আমরা, ঢালটা যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে এটা কী হবে বলতো, এ বি সমান্তরাল সিডি, এ বি এবং সিডি কী হবে বলতো, সমান্তরাল হবে। তো ঠিক একই রকম এখানেও আমরা হচ্ছে দেখব, এই যে দেখো, ঠিক আছে, এখানে আমরা হচ্ছে ঢাল বের করব। তো দেখো আমাদের কিন্তু মোটামুটি সবগুলা যে ঢাল বের করা লাগবে ব্যাপারটা কিন্তু মোটেও এমন না। আমরা দেখো এখান থেকে চিত্র দেখেও মোটামুটি বোঝা যাচ্ছে যে আমাদের আসলে দেখো আমরা যদি দুইটা ঢাল মোটামুটি বের করে দিতে পারি, এই দুইটা যদি সমান্তরাল বের হয় তাহলেই কাজ শেষ। যে কোনো যে কোনো দুইটা যদি সমান্তরাল হয় তাইলেই ওইটা তোমার ট্রাপিজিয়াম হয়ে যাবে, যে কোনো দুইটা। হ্যাঁ, আমরা যদি মোটামুটি, আমরা এতগুলোর মধ্যে যাব না, আমরা হচ্ছে এখান থেকে দেখো অবশ্যই এখান থেকে অবশ্যই এই যে দেখো একটু যতটা টাইম সেভ করা যায় এটা করলেও হবে, এমন না যে করলে ভুল। ঠিক আছে, যেহেতু চিত্র দেখে দেখে তো আমি বলতেছি না, তো চিত্র দেখে আমি এতটুকু ধারণা নিব যে এটার এখানে আসলে কোন দুইটা সমান্তরাল হইতে পারে। ঠিক আছে, এই জন্য আমি চিত্র ডাকছি। তো সেই জন্য আমার হচ্ছে এখানে এ বি এর ঢাল আর হচ্ছে সি ডি এর ঢালটা বের করলে দেখি যে এই দুটো যদি সমান আছে তাহলে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে যে দেখো তোমার হচ্ছে এম এ বি, তার মানে এ বি এর ঢাল, ওকে, এ বি এর ঢাল কত হবে, y2 - y1, আমরা জানি y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে ওই দেখো যেটা দেওয়া আছে ওই অনুপাতে মানটা বসো, y2 - y1 মানে কী হবে, 4 - 4, আর তোমার হচ্ছে 6 তাহলে 6 - -10 -, +4, তাহলে কত হবে 0/10, 0/10 মানে কত বলো তো, 0। ওকে, তাহলে এখানে কিন্তু ঢালের কিন্তু কোনো একক নাই, তো এটা শুধু জাস্ট 0 এভাবেই থাকবে। তাহলে দেখো একটা ঢাল আসলো 0, তাহলে এবার দেখি সিডি ঢালটা। আচ্ছা, ঢাল কি আদৌ 0 হয় কিনা এটা নিয়ে যারা জানতে চাচ্ছ তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা শেষের অংশটুকু অবশ্যই দেখবা, সেখানে আমি তোমাদের বুঝাই দিব যে ঢালের মান কি আদৌ 0 হয় কিনা, ঢালের মান 0 হলে ব্যাপারটা কেমন হয়। ঠিক আছে, যেহেতু এটা সলিউশনের পার্টটা সেজন্য আর এখানে আর আমি দেখাচ্ছি না, অবশ্যই ভিডিও লাস্টে থাকবে। এমসিডি, ঠিক আছে, এমসিডি কী হবে বলো তো, y2 - y1, এই দেখো তোমার হচ্ছে y2 - y1, এটাও 0 আসতে হবে, তাহলেই হবে কাজ, x2 - x1, তাহলে সেক্ষেত্রে y2 - y1 কত হবে বলতো, ওই যে তোমার হচ্ছে এই যে এখানে কিন্তু সিডি বের করতেছি, সিডিটা, তো সিডির ক্ষেত্রে কিন্তু ওই x1 y1 এটার আগের মতন থাকবে না, নতুন x1 y1 আসবে, এই যে তোমার এটার ক্ষেত্রে। তাহলে আমরা যাই হোক না কেন এখানে তোমার হচ্ছে -7, আর এখানে দেখো -7, তাহলে -7, আর নিচে হবে কি বলতো 6 - 4,
তাহলে সেক্ষেত্রে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে -7 + 7 আর নিচে হলো কত বলো তো 2, তাহলে 0/2 মানে কত বলো তো 0। তাহলে দেখো আমার কিন্তু দুইটা, এই যে দেখো দুইটা সরলরেখার ঢাল কিন্তু সমান চলে আসছে। তাহলে দুইটা সরলরেখার ঢাল যেহেতু সমান, তাহলে অতএব অবশ্যই তোমার হচ্ছে কি বলতো, এরা পরস্পর কি হবে বলতো, সমান্তরাল হবে। পরস্পর কি হবে, সমান্তরাল হবে। ঠিক আছে, তাহলে কি বলতো, AB সমান্তরাল CD। ঠিক আছে, AB সমান্তরাল CD। তাহলে আমরা এখানে এই যে দেখো তোমার হচ্ছে AB এর ঢাল আর CD এর ঢালটা হচ্ছে কি বলতো, সমান। তাহলে সেক্ষেত্রে AB সমান্তরাল কিন্তু CD হয়ে গেছে। তো যে চতুর্ভুজের 4টা বাহু অসমান কিন্তু তোমার যে কোনো তোমার হচ্ছে 2টা বাহু পরস্পর সমান্তরাল, সে সকল চতুর্ভুজকে কি বলে বলতো, ট্রাপিজিয়াম বলে। সেগুলোকে আমরা নামকরণ করছি কি বলতো, ট্রাপিজিয়াম। ওকে, আচ্ছা এখন যেটা আমাদের করা লাগবে সেটা হচ্ছে, হ্যাঁ কাজ শেষ, ট্রাপিজিয়াম তো প্রমাণ হয়েই গেল। তাহলে সেক্ষেত্রে এখন আমরা সরাসরি গ নম্বর কোশ্চেনে চলে যেতে পারি। তো গ নম্বর কোশ্চেনে যেটা বলা হয়েছে, বলছে দেখাও যে, ও না না এটা তো খ, গ নম্বর বলছে ABCD চতুর্ভুজের যে অংশ চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। কি বললো, চতুর্থ চতুর্ভাগ। ভাইয়া চতুর্ভাগটা আবার কি? এই যে দেখো তোমার হচ্ছে এই ক্যালকুলেশনটা বাদ, আগে চতুর্ভাগ ব্যাপারটা বুঝে নি, তারপরে কোশ্চেন নাই আবার পড়বো না, দরকার হয়। এই দেখো এই যে আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ যে আঁকছি, এটা আঁকার কারণে দেখো এই পুরো সমতল ভূমিটা মোট 4টা ভাগে ভাগ হয়ে গেছে। তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে 4টা ভাগে ভাগ হয়ে গেছে। ঠিক আছে, এই যে দেখো আরো 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 জুম করলে দেখো আরেকটু হয়তো ভালোভাবে বোঝা যাবে। এই দেখো 4টা ভাগে ভাগ হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, এটা আঁকার জন্য। তাহলে সেক্ষেত্রে দেখো এই যে একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ আর এই একটা ভাগ। ঠিক আছে, তাহলে 4টা ভাগে যেহেতু বিভক্ত হয়েছে, তাহলে এটাকেই বলা হচ্ছে তোমার চতুর্ভাগ। ঠিক আছে, মানে 4টা ভাগ। তো এটার নামকরণ করা হয় হচ্ছে কি বলতো, এই যেভাবে, এই যে দেখো তোমার হচ্ছে, এই দেখো তোমার এটাকে বলা হয় হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটাকে বলা হয় দ্বিতীয় চতুর্ভাগ। এই যে ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরে কিন্তু নামকরণগুলো করা হয়েছে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে তোমার দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে বলা হচ্ছে তৃতীয়, এটাকে বলে হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। দেখো ঘড়ি কাঁটার বিপরীত দিকে, হাতের বাম দিক থেকে। তাহলে বলছে চতুর্থ চতুর্ভাগে চতুর্ভুজের যে অংশটুকু চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে। ঠিক আছে, তাহলে চতুর্থ চতুর্ভাগে কোন অংশটুকু অবস্থান করে, এই যে দেখো, এই দেখো আমি হচ্ছে যদি এই যে তোমার দেই, এই দেখো। ঠিক আছে, তাহলে এই যে একটু ডট ডট দিয়ে দিলাম, তাহলে এই অংশটুকু, এতটুকু অংশ কিন্তু আমার চতুর্থ চতুর্ভাগে অবস্থান করতেছে। আমি যদি বিষয়টা লক্ষ্য করি তাহলে কিন্তু এটাই হচ্ছে। ওকে, এই দেখো ডট ডট দিয়ে দিলাম আমি হচ্ছে, জাস্ট তোমরা যেন ভালোভাবে বুঝতে পারো সেই জন্য। তো এখানে মোট বিন্দু হচ্ছে কিন্তু আমার মনে হয় যে এই বিন্দুটা আসলে আমরা জানি, এই বিন্দুটা হচ্ছে কত বলো তো, মূল বিন্দু। ঠিক আছে, তাহলে মূল বিন্দুর এটা হচ্ছে ও বলি আমরা, ও ফর অরিজিন, অরিজিন মানে উৎপত্তি স্থল। তাহলে এটাই কিন্তু সবগুলো বিন্দুর উৎপত্তি স্থল। ঠিক আছে, তো সেই জন্য এটাকে বলবো আমরা ও অরিজিন। তাহলে এই ওটা হচ্ছে কি বলতো, এখানে এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0, মানে এখান থেকে আসলে উৎপত্তিগুলো হয়। ঠিক আছে, বাকি বিন্দুগুলার। তো সেক্ষেত্রে এটা জানি, আমি কিন্তু জানি না হচ্ছে কোনটা বলতো, এই যে এইটা জানি না আর হচ্ছে এটা জানি না। আর এখানে আমি লক্ষ্য করে দেখলাম যে এখানে কিন্তু আসলে 4টা না, এখানে মোট কিন্তু 5টা আছে। ঠিক আছে, 5টা বিন্দু আছে। তো 5টা বিন্দু থাক আর যাই থাক, আমাদের হচ্ছে ক্ষেত্রফল বের করার নিয়মটা কিন্তু একই। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এখন আমি বের করব হচ্ছে আমাদের এই বিন্দুটা আর হচ্ছে এই বিন্দু। ঠিক আছে, তাহলে এই বিন্দুটার হচ্ছে আমরা ধরো নাম চিন্তা করে দিলাম যে হচ্ছে ধরো ABCD তো আছে, তাহলে এটাকে নাম দিয়ে দিলাম হচ্ছে তোমার PQRS এরকম কিছু একটা। তাহলে এটার নাম দিলাম আমি হচ্ছে P, আর এটার নাম দিলাম আমি হচ্ছে Q। ঠিক আছে, এটা কিন্তু আমরা যে কোনো বিন্দু আমাদের মন মতন এভাবে ধরে নিতে পারি। তাহলে সেই ক্ষেত্রে দেখো তোমার হচ্ছে এই যে AD রেখাংশ। এখন কথা হচ্ছে ভাইয়া যে আমরা নর্মালি এতদিন জানতাম হচ্ছে সরল রেখার সমীকরণ আছে, কিন্তু এই যে রেখাংশ, এই রেখাংশেরও কি সমীকরণ আছে? হ্যাঁ ভাই, রেখাংশেরও সমীকরণ আছে। ঠিক আছে, রেখাংশের সমীকরণটা হচ্ছে কি, কারণ ওই সরলরেখার যে সমীকরণ সেটাই। আর রেখাংশের কেন সমীকরণ আর সরলরেখার সমীকরণ এক? কারণ হচ্ছে দেখো সরলরেখার অংশই হচ্ছে রেখাংশ, সরলরেখার অংশ হচ্ছে রেখাংশ। তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা কি দাঁড়ালো, এই দেখো সরলরেখা এই AD পুরোটা যদি একটা সরলরেখা হইতো, তাহলে এর যে সমীকরণ হইতো এই তোমার A আর D, এই রেখাংশর সমীকরণ কিন্তু একই। আর সমীকরণটা কেন বের করতেছি, কারণ সমীকরণ বের করলেই ওই দেখো সমীকরণে যে এক্স আর ওয়াইটা চলক আকারে থাকে, ওইটাই মানে কিন্তু বলতো কি, এক্স মানে এক্স অক্ষ, ওয়াই মানে ওয়াই অক্ষ। ওকে, তাহলে আমার কিন্তু এখানে দেখো কিছু এই যে এই বিন্দুগুলার কিছু মান আমি জানি। একটা বিন্দুর স্থানাঙ্ক হতে হলে তোমার কিন্তু 2টা মান জানা লাগে, একটা হচ্ছে এক্স অক্ষের মান, একটা ওয়াই অক্ষের মান। তো এই বিন্দুটা দেখো ওয়াই অক্ষের উপরে, আর আমরা জানি ওয়াই অক্ষের উপরে
ওয়াই অক্ষের উপরে যতক্ষণ পর্যন্ত একটা বিন্দু আছে তার এক্স অক্ষের মান কত হবে বলতো 0 হবে, এক্স অক্ষের মান 0 হবে, ওয়াই অক্ষের মানটা বের করতে হবে। আর কিউ এর ক্ষেত্রে কি হবে বলতো, এই যে এক্স অক্ষের উপরে যতক্ষণ পর্যন্ত আছে একটা বিন্দু, এটার ওয়াই অক্ষের মান 0, এক্স অক্ষের মানটা বের করতে হবে। তাহলে এটা অবশ্যই কিন্তু এই সমীকরণেই আছে, সরলরেখার সমীকরণেই কিন্তু আছে, ঠিক আছে। তাহলে দেখো সরলরেখার সমীকরণে, ওকে, তাহলে সেক্ষেত্রে একটু আমরা লক্ষ্য করব যে তোমার হচ্ছে এডি সমীকরণটাকে বের করতে হবে, এডি, হ্যাঁ এডি সমীকরণ। তাহলে দুইটা বিন্দু জানা থাকলে নর্মালি আমরা জানি যে সমীকরণ বের করার সূত্র হচ্ছে কি x - x1 ডিভাইডেড বাই x1 - x2 তারপরে y - y1 ডিভাইডেড বাই y1 - y2। কিন্তু আমি তোমাদের এখন যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে কি বলতো, যে সরলরেখার সমীকরণ ওই যে আমরা প্রথমে কতে যেই সূত্রটা ব্যবহার করে করছি না, যে একটা বিন্দু আর একটা ঢাল দেওয়া থাকলে যেই সমীকরণ, আমি আসলে ওইটা দিয়ে মূলত এই যে দেখো এই দুইটার ক্ষেত্রেও দুইটা বিন্দু জানা থাকলেও কিন্তু ওই একটা সূত্র দিয়ে কিন্তু করে ফেলতে পারবো। আমার কিন্তু নতুন করে আর সূত্র অ্যাপ্লাই করা লাগবে না। কিভাবে আমি তোমাদের একটু দেখাচ্ছি। এই যে দেখো y - y1 সূত্রটাকে লিখি m × x - x1। যে ভাই এখানে তো আপনি এটা লিখলেন, খুব ভালো কথা, কিন্তু কথা হচ্ছে যে এখানে আমরা তো ঢাল জানি না, তাহলে ঢাল সেটা আমরা কিভাবে পাবো, ঢাল ব্যাপারটা কিভাবে পাবেন। তাহলে দেখো এটা একটু সাইডে থাক। এখন তাহলে ঢাল ব্যাপারটা হচ্ছে কিভাবে পাওয়া যেতে পারে। তাহলে দেখো এই যে তোমার হচ্ছে এ আর ডি এর জন্য বের করতেছো না, দুইটা বিন্দু জানা থাকলে কিন্তু ঢাল বের করা একদম ইজি। ঢাল বের করার সূত্র হচ্ছে কি m = y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। তাহলে দেখো এখানে কষ্ট করে আমি জাস্ট এটা যদি বের করে নেই তাহলে কত হচ্ছে দেখো -7 - 4 AD, ঠিক আছে, y2 - y1 মানে y এর পার্থক্য -7, ওই দেখো উপরে -4, তারপর হচ্ছে কি x2 - x1, তাহলে x2 - x1 হচ্ছে কি 4 - -4। তাহলে সেক্ষেত্রে এটা কত হলো বলো তো 7 × 4 = 11 -11, ঠিক আছে। আর এটা কত হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 4 আর 4 কত হয় বলো তো 8, ঠিক আছে। তাহলে এই হলো আমার ঢাল। তাহলে এখন দেখো আমি যে কোনো একটা বিন্দু বসাই দিলেই হবে। দেখো যে কোনো একটা বিন্দু বসালে কিন্তু হচ্ছে, তুমি -4,4 যদি বসাই তাহলে মনে হয় ভালো হবে। যে কোনো একটা বিন্দু বসালেও তোমার হচ্ছে সমীকরণের মান কিন্তু একই আসবে, সমীকরণের মান কিন্তু একই আসবে। দেখো y1 কত হবে বলো তো, তোমার হচ্ছে একবারে ক্যালকুলেশন করার থেকে আসলে এটা করাটা খুব বেশি আমার কাছে মনে হয় যে না, তোমাদের জন্য ভালো, একটা সূত্রও শিখলা, একটা সূত্র দিয়ে আমরা কিন্তু সব করে ফেলতে পারতেছি। তাহলে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে এটা কত হচ্ছে 4, তাই তো। y1 এর মান কত হবে বলো তো 4, তার মানে যে কোনো একটা বিন্দু, তাহলে এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এই বিন্দুটা ধরে নিলাম। তোমরা যদি ডি বিন্দুও ধরো তাহলেও কিন্তু একই সমীকরণ আসবে। তাহলে হচ্ছে মাইনাস, আর এম কত বলো তো, এম এর মান পাইলাম মাত্র -11/8, ঠিক আছে। এরপরে x - x1, x1 হচ্ছে কত বলো তো, ওই যে -4, তাহলে মাইনাসে মাইনাসে এটা কিন্তু একবারে +4 লিখে দিলাম। এখন দেখো এই যে দেখো এই 8 এই পাশে আর গুণ হলে 8y, তারপর কি -4 × 8 = 32, আর -11 দিয়ে এটাকে গুণ করলে -11x -11 প্লাসে মাইনাসে -4 × 11 = 44। ওকে, এখন আমরা কাজ করি যে সবগুলোকে এক পাশে নিয়ে চলে আসি। তাহলে সেই ক্ষেত্রে দেখো এক্সটাকে একটু আগে লিখি, 11x + 8y সাজিয়ে লিখতেছি আর কি, ব্যাপারটা আর কিচ্ছু না। তাহলে -32 আর এই পাশে আসলে +44। তাহলে সেক্ষেত্রে দেখো এটা যদি তোমার হচ্ছে বিয়োগ করো তাহলে সেক্ষেত্রে কত হবে বলো তো 12 হবে, +12, কারণ বড় সংখ্যার আগে চিহ্ন, তাহলে এটা হবে কি বলো তো +12 = 0। তাহলে এটাই কিন্তু আমার সেই সরলরেখার সমীকরণটা। কোন সরলরেখার সমীকরণ? এই যে তোমার এডি সমীকরণটা, ঠিক আছে। এডি সরলরেখার সমীকরণ বা রেখাংশের সমীকরণ একই, ভিন্ন কিন্তু না, ঠিক আছে। এই যে দেখো, তাহলে এইটাকে আমরা হচ্ছে একটু এই পাশে রেখে দিলাম, তো এই পাশে সাইডে। এরপরে কারণ হচ্ছে আমাদের এখন আরও একটা বিন্দুর জন্য যদি বের করতে হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু ওই যে দেখো এখনকার যে বিসিটা লাগবে, এডি তো বের করলাম, এডি, ঠিক আছে। এখন হচ্ছে আমার বের করতে হবে যে বিসিটা, দেখছো বিসিটা কিন্তু এক্স অক্ষকে ছেদ করছে বলেই যে কিউ বিন্দু উৎপন্ন হয়েছে, তাহলে বিসিটাও লাগবে। তাহলে সেক্ষেত্রে বিসি কীভাবে পাবো, বিসি কী হবে, ওই যে আগের মতনই আমরা হচ্ছে সরলরেখার সমীকরণের সূত্র অ্যাপ্লাই করব, তাহলে কিন্তু বিসি পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, এটা আমি তোমাদের সুবিধার্থে একবারে করে ফেলবো। এই যে লক্ষ্য করবা,
তো দেখো বন্ধুরা, তোমাদের বোঝার সুবিধার্থে দেখো এই যে আমি বিসি সরলরেখার সমীকরণটা ঠিক আগের সূত্রটা অ্যাপ্লাই করে দেখো এখানে আমাদের হচ্ছে এম এর মানটা আমরা ঢালটাকে বের করে নিব। তো ঢালটা এখানে কিন্তু যে ব্যাপারটা হয়েছে এখানে 6 - 6 কত আসছে বলতো 0। এখন নর্মালি আমরা জানি ভাই এটা তো অসংজ্ঞায়িত, এটা আর কিছু করা যাবে না। আসলেই কি ঢাল মান কোনোদিন এরকম অসংজ্ঞায়িত আসে যে নিচে 0 দিয়ে ভাগ করলে তো একটু ইনফিনাইট মান চলে আসে? আসলে কি এটা হয়? এটা হয় ভাই, ঢালের মান কিন্তু এটাও আসতে পারে। তো আমি যদি খ নম্বরে যেটা বলেছিলাম যে এটাও আমি হচ্ছে ওই যে ঢালের মান যে 0 হতে পারে সেটা যেভাবে, আবার হচ্ছে কি বলতো এই যে ঢালের মান যে আসলে অসংজ্ঞায়িত হতে পারে এটাও কিন্তু আমি হচ্ছে তোমাদের এই যে ভিডিও লাস্টের পার্টে কিন্তু অবশ্যই দেখাই দিব। তো যারা শিখতে চাও, যারা জানতে চাও তারা কিন্তু অবশ্যই পার্টটা দেখবে, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে এই যে দেখো এই কাজটাও কিন্তু হয়। তো আমরা এটাকে এইভাবেই লিখে দিলাম, এটা আমরা হচ্ছে অসংজ্ঞায়িত মান লিখলাম না, এইভাবে জাস্ট মানটা লিখে দিছি। দেখো এখানে 0 কিন্তু ভাগ অবস্থায় আছে, এই পাশে গেলে কি হয়ে যাবে বলো তো গুণ হয়ে যাবে, তাহলে 0 হয়ে যাবে। তাহলে -11 × x - 6 আছে, তাহলে 11 -11টা যদি এই পাশে গুণ হয়ে যায় তাহলে সেটা কি হয়ে যাবে বলো তো এই যে -11, তাহলে 0 সাথে ভাগ হয়ে যায়। তো একটা হচ্ছে কি যে -11 ভাগ 0, ঠিক আছে? এটা অসংজ্ঞায়িত ইনফিনিট একটা মান, কিন্তু তোমার হচ্ছে এই দেখো তোমার 0 ভাগ -11, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই মানটা কত হয় বলো তো 0। 0 কে ভাগ করা আর 0 দিয়ে ভাগ করা ব্যাপারটা কিন্তু ভিন্ন। ওকে, তার মানে এটার মানে কিন্তু আমি 0 লিখতে পারি, ঠিক আছে? x - 6, অতএব x কি হবে যে তোমার হচ্ছে -6 এর পাশে আসলে +6, তাহলে x 6 আমি একবারে লিখে দিলাম। এটাই হচ্ছে আমার সরলরেখার সমীকরণ, ঠিক আছে? আমার সরলরেখার সমীকরণ। এখন তুমি বলছো ভাই এটা আবার কেমন সরলরেখার সমীকরণ? তো এটাও যারা জানতে চাও তারাও কিন্তু হচ্ছে তোমরা ভিডিও লাস্টের পার্টটুকু অবশ্যই দেখবে, এটাও কিন্তু একটা সরলরেখার সমীকরণ হয়। ওকে, এটা তোমার বাদ চলে যাচ্ছে, ইভেন এইটাও, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমার এক্স এর এই যে বিসি সমীকরণ চলে আসলো x = 6। তাহলে একে একে আমরা সমীকরণগুলো পেয়ে গেছি, এখন আমরা ছেদবিন্দু বের করলেই শেষ। এখন ধরো প্রথমেই আমি লিখতে যাচ্ছি যে বিসি সমীকরণটা, বিসি সমীকরণ, এই যে বিসি সরলরেখা যে সমীকরণটা আছে, বিসি সমীকরণ হচ্ছে কি বলতো x = 6। ওকে, এটি এই রেখাটি তোমার এই যে দেখো তোমার কাকে ছেদ করতেছে, এই যে তোমার হচ্ছে বিসিটা এই যে x অক্ষকে ছেদ করতেছে, ঠিক আছে? তো রেখাটি x অক্ষকে ছেদ করলে, x অক্ষকে কোন বিন্দুতে, যে কিউ বিন্দুতে ছেদ করলে, হ্যাঁ কিউ বিন্দুতে ছেদ করলে, ছেদবিন্দুতে, ওকে ছেদবিন্দুতে কত হয় বলতো y এর মানটা 0 হয়। তো আমরা দেখলাম যে এই ছেদবিন্দুতে, অন্য কোনো বিন্দুতে না, এই যে ছেদবিন্দুতে, এই যে ছেদ করছে যে বিন্দুতে, এই বিন্দুতে y এর মান কত 0। তাহলে y এর মান 0 হলে x এর মান তো আমার নতুন করে আর বসানোর দরকার নেই, x = 6। এই ধরনের সমীকরণের খুব সুন্দর একটা ব্যাপার সেটা হচ্ছে কি বলতো যে x এর মান এই প্রত্যেকটা জায়গায় দেখো 60 হবে, যেখানে যাও না কেন সব জায়গায় x এর মান কত হচ্ছে বলতো 60 হবে, y এর মানটা চেঞ্জ হবে। ওকে, তাহলে এটা কত হচ্ছে বলতো এই যে বলে ফেলো তোমার হচ্ছে এটা হবে কিউ বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে, হ্যাঁ না, কিউ বিন্দুর স্থানাঙ্ক হবে হচ্ছে 6,0। ওকে, 6,0, এই যে লাস্টে এখানে লিখে দিলেই হবে, মানে তোমার লাস্টে কিউ হবে 6,0, ঠিক আছে? এরপরে আমরা এইটার উপর ভিত্তি করে এখন হচ্ছে যে এডি সমীকরণটা বের করব। এডি, এটা সবাই দরকার একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, এখন এটা হচ্ছে মুছে দেওয়া লাগতেছে। আমার হচ্ছে বিডি সমীকরণটা না, এডি সমীকরণ, সরি। তাহলে এডি সমীকরণটা আমরা হচ্ছে ধরো এখানে একটু চেঞ্জ করে দিব, এটাও ঠিক আছে। কিউ বিন্দুটা আমাদের লাগবে, যেহেতু কিউ বিন্দুটা এখানে থাক। এরপরে আমাদের হচ্ছে কাজ কি বলতো, এই যে কাজ হচ্ছে আর কিছু না, তোমার হচ্ছে এডি, হ্যাঁ এডি সমীকরণটা, তাহলে এডি ওরে নিয়ে আসো বাবা, এই যে চলে আসো। তাহলে এই রেখাটি কাকে ছেদ করতেছে দেখো, এই রেখাটা আসলে এই যে দেখো ওয়াই অক্ষকে ছেদ করতেছে বলে, ওয়াই অক্ষকে। ওকে, তাহলে রেখাটি ওয়াই অক্ষকে তোমার হচ্ছে পি বিন্দুতে ছেদ করলে ছেদবিন্দুতে কার মান 0 বলতো, এক্স এর মান 0। এক্স অক্ষের মান কত বলতো 0। আমরা জানি বিন্দুর স্থানাঙ্কে প্রথমটা হয় এক্স এর মান, পরেরটা হয় হচ্ছে কি বলতো ওয়াই এর মান। তাহলে সেক্ষেত্রে যে এক্স এর মান 0 বসা দাও, তাহলে তুমি ওয়াই এর মান পেয়ে যাবে 0। তাহলে হচ্ছে কি 8y + 12, ওই পাশে গেলে কি হবে বলতো -12। ওকে, একবারে লিখলাম আর কি। তো 0 × 0
0 × 11 মানে 0, তাহলে সেক্ষেত্রে y = কি বলতো -12, নিচে হচ্ছে কি ভাগ 8। তাহলে এটা কাটাকাটি করলে তোমার হচ্ছে 3 × 4 = 12 আর এখানে হচ্ছে 2। তাহলে সেক্ষেত্রে অতএব এখানে লিখে দিই, অতএব y = কত -3/2। ঠিক আছে, আমার পি বিন্দুটা তাহলে এখন হবে হচ্ছে পি বিন্দু। ঠিক আছে, এই বিসি সমীকরণ বাদ, তাতে আমার হচ্ছে পি বিন্দুটা কত হয় বলো তো? আমরা জানি যে বিন্দুর স্থানাঙ্কে অবশ্যই কিন্তু পি এ হচ্ছে এক্স এর মানটা হবে আগে, ওয়াই এর মানটা পরে। তাহলে এক্স অক্ষের মান আগে, এক্স অক্ষের মান কত বলো তো 0, এটা আগে, আর ওয়াই অক্ষের মান এই যে -3/2 এটা কিন্তু পরে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু দেখো মোটামুটি সবগুলা বিন্দু কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে আমাদের কি বিন্দু পেলাম? পি বিন্দু পেলাম, কি বিন্দু পেলাম? এখন আমার হচ্ছে ক্ষেত্রফল বের করতে হবে। ঠিক আছে, তাহলে এগুলোকে একসাথে রাখলাম, তারপর তোমরা একসাথে, সমস্যা নাই। এই যে দেখো, তাহলে এই বিন্দুগুলো যদি ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘোরাই তাহলে সেক্ষেত্রে একটা পঞ্চভুজ পাওয়া যাবে। তাহলে পঞ্চভুজ কি কি? আমি হচ্ছে ধরো এই যে ঘড়ি কাঁটার বিপরীত মানে কি, যে ধরো এই যে উল্টা ঘোরাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এখানে হচ্ছে দরকার হয় একটু লিখিয়ে দিই, যেহেতু তাহলে কিউ আসছে হচ্ছে তোমার কত বলো তো 6, আর হচ্ছে এটা আসছে -3/2। ঠিক আছে, -3/2। তাহলে সেক্ষেত্রে ঘড়ি কাঁটার বিপরীত দিকে যদি ঘোরাই তাহলে সেক্ষেত্রে আমি যেই তোমার হচ্ছে পঞ্চভুজটা পাবো সেটা হচ্ছে ওপি, তারপরে হচ্ছে ডিসি এবং লাস্টে হচ্ছে কিউ এর ক্ষেত্রফল। আর অবশ্যই বিন্দুগুলো কি ঘড়ি কাঁটার বিপরীত দিকে নিতে হবে। তাহলে হাফ দিব এবং এটা নির্ণায়ক সাইন দিব। এটাকে অনেকে মডুলাসও বলে, আমরা মাঝে মাঝে বলে ফেলি মডুলাস, কারণ হচ্ছে তোমার এটা মডুলাসের মতনই দেখতে সেই জন্য, বাট এটার কাজ কিন্তু নির্ণায়কেরই। হ্যাঁ, কাজ কিন্তু নির্ণায়ক। ঠিক আছে, এটার নাম হচ্ছে কি বলতো নির্ণায়ক। এটা দিয়ে নির্ণায়কের আমরা হচ্ছে অঙ্ক করে থাকি। যাই হোক, এটা যদি লিখেই ফেলছি এটা পাত। ওকে, তাহলে দেখো আমরা হচ্ছে প্রথমে বিন্দুগুলো নিব, উপরে সব এক্স এর মান, নিচে সব ওয়াই এর মান। উপরে এক্স এর মান, নিচে ওয়াই এর মান। তাহলে এক্স এর মান দেখো প্রথমটা হলো 0, তাহলে এক্স এর মান 0 এবং হচ্ছে প্রথম বিন্দুর জন্য ওয়াই এর মান কত বলো তো 0। তারপরে এক্স এর মান 0, ওয়াই এর মান কত -3/2। তারপরে দেখো তোমার হচ্ছে ডি হচ্ছে এক্স এর মান 4, ওয়াই এর মান -7। তারপরে এখানে তোমার হচ্ছে সি এর মান কত, এক্স এর মান 6, ওয়াই এর মান -7। আবার হচ্ছে কি বলতো এই যে এখানে, এইখানটাতে তোমার হচ্ছে ওই যে কিউ হচ্ছে এক্স এর মান 6, ওয়াই এর মান 0। এখন একটা কথা, সেটা হচ্ছে একটু লক্ষ্য করো, ধরো আমি হচ্ছে খুব সুন্দরভাবে ঘুরতে ঘুরতে দেখো ও বিন্দু থেকে আমি হচ্ছে প্রথমে পিতে আসলাম, পি থেকে আমি হচ্ছে ডিতে গেলাম, ডি থেকে আমি সি থেকে আমি কিউ এসে থেমে গেলাম। দেখছি এই পর্যন্ত এসে যদি আমি থেমে যাই তাহলে সেক্ষেত্রে কি আমরা পুরা চতুর্ভুজটা পাচ্ছি? দেখো এখানে যে তোমার পিঙ্ক কালারের যে দাগটা আছে এটা কি বাদ রয়ে গেল না? তাহলে এটার কারণটা হচ্ছে কি, দেখো ভাইয়া, আমি যতক্ষণ না আবার ওই বিন্দুতে ফিরে যাচ্ছি, দেখো ওই বিন্দুতে ফিরে যাচ্ছি, আমি কিন্তু পুরা তোমার এই পঞ্চভুজটা পাবো না। তাহলে যেই বিন্দুটা প্রথমে লেখা হবে আসলে ওই বিন্দুটাকে আবার রিপিট করতে হবে। তার মানে 0 এটা আবার রিপিট হবে। ঠিক আছে, মানে যে বিন্দু থেকে শুরু ওই বিন্দুতেই গিয়ে শেষ। এত বর্গ একক, অবশ্যই বর্গ একক দিতে হবে, না হলে কিন্তু আমাদের বেশ কিছু মার্ক কর্তন হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। ঠিক আছে, এরপর দেখো নির্ণায়কের কাজ হচ্ছে কি, একটা গল্পের মাধ্যমে আমরা মনে রাখবো। সেটা হচ্ছে একটা সফলতার একটা হচ্ছে গল্প আছে যেটা তোমার ব্যর্থতা দিয়ে শুরু হয়। দেখো ব্যর্থতা, এই যে ব্যর্থতা, এই যে ব্যর্থতা, এই যে ব্যর্থতা, এই যে ব্যর্থতা, অনেকবার ব্যর্থ হওয়ার পরেই কিন্তু আমাদের আসলে সফলতাটা আমরা খুব ভালোভাবে অর্জন করতে পারি। ঠিক আছে, এই যে দেখো তোমার হচ্ছে মেটানোর জাস্ট কারণটা হচ্ছে কি যে আমরা গুণ করবো আর কি, এটা আমরা হচ্ছে যেন মনে রাখতে পারি। ঠিক আছে, প্রথমে এই যে দেখো উপর থেকে নিচে, দেখছো উপর থেকে নিচে। তাহলে এইভাবে গুণ করলে কত হয় বলো তো? 0 সাথে গুণ করলে হয় হচ্ছে 0 সাথে গুণ 0, তারপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, তোমার হচ্ছে কত বলো তো? এই 4 7 28। তারপরে হচ্ছে আবার 0 সাথে গুণ করলে 0 সাথে গুণ করলে 0, এই যে শেষ। এরপরে মাইনাস দিয়ে একটা পজ নিব, ছোট্ট বিরতি নিব, বিরতি নিয়ে এইবার আমরা কামব্যাক দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, কামব্যাকটা দিব খুব সলিড একটা কামব্যাক একদম। দেখো এই দেখো নিচ থেকে সাই করে উপরে উঠে যাবো, সাই করে উপরে উঠে যাবো। ঠিক আছে, তাহলে 0 × 0 কত হয় বলো তো? 0। আবার দেখো -3/2 × 4। ঠিক আছে, -3/2 × 4। দেখো এটা কাটাকাটি করলে কত হয় বলো তো? 2 হয়। আর তাহলে সেক্ষেত্রে প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণা 6, তাহলে কত হয়? -6। ঠিক আছে, আর এটা হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, 6 7 42। তারপরে আবার তোমার হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, 6 7 42। ওকে, 0 × 0 0 হবে।
এখন আমাদের যেই কাজ, এখন শুধু একটা ক্যালকুলেশন করে দিলে আমাদের হচ্ছে কাজ শেষ। হাফ, এখানে কিন্তু হাফ সবসময় হবে গুণ আকারে। তাহলে এটা কত হয়, একবারে দেখি আমরা হচ্ছে এটা হয় 28, এটা তো -28। আর হচ্ছে এখানে যে চিহ্নটা আসবে সেটা কিন্তু অবশ্যই দেখো এই যে ব্র্যাকেট তুলে দিলে এই সামনের মাইনাসের জন্য চেঞ্জ হয়ে যাবে। ওকে, সামনের মাইনাসের জন্য কী হবে বলো তো, চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা একটু ক্যালকুলেটর নেই, -6, তারপরে -42, -42, ঠিক আছে। এটা ক্ষেত্রে আসবে হচ্ছে -90। তো এটা যদি -90 হয়, তো এই দেখো ব্র্যাকেটটা যখন বাদ হয়ে যাবে তখন এই মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে। তাহলে কী হবে বলতো, +90। ওকে, এত বর্গ একক কিন্তু। তাহলে 90 থেকে তোমার হচ্ছে দেখো 90 তোমার -28 করলে কত হবে 62। তাহলে হাফ ইন্টু 62, হাফ ইন্টু 62। তাহলে দেখো হাফ দিয়ে গুণ মানে 2 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ করলে কত হবে বলো তো, 31। এত বর্গ একক, এটাই কিন্তু তোমার কাঙ্ক্ষিত উত্তর। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। এখন আমি যে কথাটা বলেছিলাম যে ঢাল রিলেটেড, যে তোমার ঢাল আদৌ শূন্য হয় কিনা, তারপর কোনো সরলরেখার ঢাল আসলেই তোমার হচ্ছে এরকম অসংজ্ঞায়িত কোনো মান আছে কিনা, সেটা নিয়ে এখন আলোচনা করতে চাচ্ছি। আমাদের কিন্তু এটা সমাধানের পার্টটা কিন্তু পুরোপুরি শেষ। বন্ধুরা তোমরা যেটা সম্পর্কে আসলে জানতে চাও, দেখো সেটা কিন্তু এই দেখো সরলরেখার ঢালে আছে, সরলরেখার যে ঢাল আছে সেই ঢালে, ঠিক আছে। তো ঢাল আমরা হচ্ছে মেইনলি ঢালের যে সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটা যদি একটু লক্ষ্য করে দেখি, তাহলে ঢালের সংজ্ঞাটা আমাদের মূলত বলে যে কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে। ভাই একটু বুঝাই বলেন, কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক, ধরো এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, আর কোনো সরলরেখা এই যে দেখো এইভাবে গেছে, ঠিক আছে। কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, ধনাত্মক দিক মানে হচ্ছে কোনটা, এটা যদি আমার ঘড়ি হয়, এটা হচ্ছে ঘড়ি কাটার দিক, এটা হচ্ছে বিপরীত দিক। তো ঘড়ি কাটার বিপরীত দিক থেকে ঘুরে কিন্তু দেখো আমি একটা কোণ পাইছি, আবার কি বলতো ঘড়ি কাটার দিকে ঘুরেও কিন্তু একটা কোণ পাইছি। কিন্তু আমার লাগবে ঘড়ি কাটার বিপরীত দিকটা, কারণ কি জানো, এই ঘড়ি কাটার বিপরীত দিকটাকেই বলে হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, ঠিক আছে। আর এটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিক। তাহলে সেক্ষেত্রে এই দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আসলে যে কোণ উৎপন্ন করে, ধরলাম আমি সেই থিটা কোণ উৎপন্ন করে, তাহলে তার ট্যানজেন্টই হচ্ছে কি ঢাল। তার ট্যানজেন্ট মানে হচ্ছে কি বলতো, ওই যে আমরা ত্রিকোণমিতিক অনুপাত শিখছি না, সাইন কস ট্যান, সেই ট্যানের কিন্তু শর্ট ফর্মটাই হচ্ছে ট্যানজেন্ট। তাহলে সেক্ষেত্রে তাদের ট্যানজেন্ট কি হবে, ঢাল। তার মানে হবে হচ্ছে ট্যান থেটা ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে ওই ঢালটা। তাহলে ঢাল নির্ণয়ে আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে কি ট্যান থেটা, ঠিক আছে। এখন কথা হচ্ছে ভাইয়া যে তাহলে এটা আমরা বুঝলাম যে ট্যান থেটা হয়, তাহলে এটা যেহেতু বুঝে গেছো, ট্যান থেটা যেহেতু বুঝে গেছো, তাহলে হচ্ছে এক ধরনের একটু সিনারিও চিন্তা করো। ট্যান থেটা, ঠিক আছে। এই ধরো একটা ধরনের সরলরেখা আছে, এই সরলরেখাটা ধরো এটা হলো আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। এক ধরনের সরলরেখা যেটা হচ্ছে এই যে দেখো তোমার সামনে করে এই যে এইভাবে চলে গেল, ঠিক আছে। দেখো একদম এক্স অক্ষের সমান্তরালে যাচ্ছে কিন্তু। তাহলে এক্স অক্ষের সমান্তরাল মানে কি, এদের মধ্যবর্তী দূরত্ব সবসময় কি হবে, সমান হবে। তো মধ্যবর্তী দূরত্ব সমান হলে এরা কখনো কি একে অপরকে ছেদ করবে, একে অপরকে কিন্তু কখনোই ছেদ করবে না। তাহলে এই সরলরেখা যেহেতু একে অপরকে ছেদই করবে না, তাহলে এরা উৎপন্ন কোণের মান কত হবে বলো তো, 0। এই যে এক্স অক্ষের সমান্তরাল হলে উৎপন্ন কোণের মান কত হবে বলো তো, 0 হবে। তাহলে উৎপন্ন কোণের মান যদি 0 হয়, তাহলে ট্যান 0 মানে কত বলো তো, 0ই হয়। ট্যান 0 ডিগ্রি মানে কত হয় বলো তো, 0, ঠিক আছে। এই যে দেখো তারা কিন্তু ঢালও হতে পারে, যে এই সরলরেখা এক্স অক্ষের সমান্তরাল তাদের ঢাল কত হবে বলো তো, 0। এই ধরনের সরলরেখার ঢাল 0। এখন আবার বললেন যে ভাই আবার অসংজ্ঞায়িত বলে আছে, হ্যাঁ অসংজ্ঞায়িত আছে। এই ধরো একটা সরলরেখা যেটা ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে সেক্ষেত্রে ওয়াই অক্ষের সমান্তরাল যদি হয়, তাহলে একটু বলেন তো ভাই ওয়াই অক্ষের সমান্তরাল হলো বুঝলাম, তাহলে আবার হচ্ছে কি অসংজ্ঞায়িত হওয়ার পিছনে কারণটা কি। দেখো এই যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ একে অপরকে একদম সমকোণে কিন্তু তোমার হচ্ছে ছেদ করে, সমকোণে একদম লম্বালম্বি। তাহলে এইটা যদি এক্স অক্ষের সাথে একদম সমকোণ উৎপন্ন করে, তাহলে এই সরলরেখাটা যেহেতু সমান্তরাল, হ্যাঁ একই দিক থেকে একদম চাই করে যাচ্ছে, তাহলে এ যদি সমকোণে করে তাহলে এও কিন্তু সমকোণেই ছেদ করবে। তাহলে সেক্ষেত্রে এক্স অক্ষের সাথে এই সরলরেখাটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে দেখো তো, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আর ট্যান 90 ডিগ্রি এর মান কত দেখো, অসংজ্ঞায়িত, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে অসংজ্ঞায়িত বা ইনফিনাইট যাই বলো না কেন, অসংজ্ঞায়িত, ঠিক আছে। তাহলে এই মানগুলো কিন্তু হতে পারে। ঢাল কিন্তু এরকম অসংজ্ঞায়িত আসতে পারে, যেটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। দেখো এখানে এম হবে ঢাল কি 1/0, ঠিক আছে। তাহলে ঢাল কিন্তু অসংজ্ঞায়িত হতে পারে, আবার ঢাল কি হতে পারে বলো তো, 0 হতে পারে। এরপরে আরেকটা কথা ছিল, সেটা হচ্ছে যারা জানতে চেয়েছিলেন যে ভাই ওয়াই ইজ ইকুয়ালস টু, যে আপনার হচ্ছে 5 আসছিল বা 6 আসছিল, তাহলে সেক্ষেত্রে ওয়াই ইজ ইকুয়ালস টু 6, ওয়াই ইজ ইকুয়ালস টু 6,
ঠিক আছে, ওয়াই ইজ ইকুয়াল টু 6 না এক্স ইজ ইকুয়াল টু 6 ছিল, সরি এক্স ইজ ইকুয়াল টু 6 ছিল। তাহলে সেক্ষেত্রে এটা কি আদৌ আপনার হচ্ছে কোনো মেক সেন্স করে, কোনো সরলরেখার সমীকরণ রিপ্রেজেন্ট করে? অবশ্যই করে। কী ধরনের সরলরেখা? এই যে দেখো ভাইয়া, y ইজ ইকুয়ালস টু, এটা তোমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়ালস টু দেওয়া আছে, তো এটাকে আমরা একটু এইভাবে লিখবো, এক্স ইজ ইকুয়ালস টু 0 ইন্টু ওয়াই প্লাস 6। 0 ইন্টু ওয়াই কেন লিখলাম? 0 ইন্টু ওয়াই মানে তো তোমার হচ্ছে 0ই, 0 সাথে 6 যোগ করলে তো 0ই হয়। তাহলে এটা তো আসলে কোনো বেশি বড় কোনো বিষয় না। তাহলে সেক্ষেত্রে দেখো এটা হচ্ছে একটু এটা না, একটু তোমার হচ্ছে এইভাবে চিন্তা করি। এই যে দেখো এখানে আমরা দিলাম, এটা হচ্ছে দাগ, মান বসাবো, এটা হলো আমার এক্স এর মান, এটা ওয়াই এর মান। ধরো ওয়াই এর মান যদি 1 হয় তাহলে এক্স এর মান কত হবে? 0 ইন্টু 1 6। আবার ওয়াই এর মান যদি 2 হয় তাহলে এক্স এর মান কত আসবে বলো তো? 6। তারপরে এখানে -1 বসাও তাও দেখবা 6, -2 বসাও তাও দেখবা 6। ঠিক আছে, যেই মানে বসাও না কেন ওয়াই এর মান দেখবো যেটা 6ই আসতেছে। তার মানে হচ্ছে কি বলতো, যে তোমার এইটার জন্য যদি আমি আঁকি তাহলে ব্যাপারটা হচ্ছে এমন দাঁড়াবে, এই যে দেখো এইগুলো একটু শর্ট করলাম, ধরো আবার নতুন একটা, এই যে দেখো, ঠিক আছে। তাহলে সেটা হচ্ছে এই দেখো, এটা হচ্ছে তোমার এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। ওকে, তাহলে যে ব্যাপারটা ঘটবে সেটা হচ্ছে যে দেখো, তোমার যখন এক্স এর ভ্যালু 6, ওয়াই এর ভ্যালু 1, যখন এক্স এর ভ্যালু 6 আবার ওয়াই এর ভ্যালু কি হতে পারে বলো তো? এই যে তোমার হচ্ছে -1, দেখো -1ও হচ্ছে। তারপর যখন আবার এক্স এর ভ্যালু আবার 6 মানে যে এখানেই থেমে গেল, ওয়াই এর মান কি বলো তো? 2, আবার কি বলো তো তোমার হচ্ছে এখানে -2ও হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে দেখো আমরা যদি একটা এইভাবে একটা সরলরেখা চিন্তা করি তাহলে এটা হয়ে যায় কি বলো তো? একদম ওয়াই অক্ষের সমান্তরাল। ঠিক আছে, এটা হচ্ছে আমি যদি বিন্দুগুলো ঠিকভাবে বসাতে পারতাম তাহলে কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল একদম স্পষ্টভাবে বোঝা যেত। বাট এখানে অতটা ভালো বোঝা যাচ্ছে না, যদিও ওয়াই অক্ষের সমান্তরালই আসবে। ঠিক আছে, এই দেখো ওয়াই অক্ষের সমান্তরাল আগে একটা আঁকি। দেখো ওয়াই অক্ষের সমান্তরালই আসে। ওকে, বিন্দুগুলো যদি আমরা 6 6 করে ভালোভাবে চিন্তা করি তাহলে তোমরা সুন্দর করে বসালে দেখবা যে হচ্ছে তোমার এখানে মাপটা বসা একটু টাফ ছিল। দেখো এইভাবেই আসবে। যেমন ধরো এখানে যদি 6 হয়, যদি 1 2 3 4 5 6 হয়, এখানে যদি 6 হয় তাহলে সেক্ষেত্রে দেখবা যে সব 6 এইখানেই থাকতেছে সবগুলো। ঠিক আছে, এরকম সোজা একটা দাগ আসবে। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল হলে যে সকল এই যে সরলরেখা হচ্ছে তোমার ওয়াই অক্ষের সমান্তরাল, তাদের তোমার হচ্ছে সমীকরণ এইভাবে আসে, এক্স ইজ ইকুয়ালস টু 6 করে, বা এক্স ইজ ইকুয়ালস টু 3 হতে পারে, এক্স ইজ ইকুয়ালস টু 4 হতে পারে। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা খুব সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।